সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা জানি আমাদের পরিবার কখনো আমাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারে না। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, কিছু বাবা মা তাদের ভুল সিদ্ধান্তের কারণে ফুলের মতো সাজানো দুটো জীবন কিভাবে ভেঙে খান খান হয়ে যেতে পারে, আপনি যদি সবুজ সাথীর জীবনের বাস্তব গল্পটা শোনেন তবে তা হারে হারে বুঝে যাবেন। প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে বাবা মা থেকে সন্তান, সবার জন্য আজকের এই বাস্তব জীবনের গল্পটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই সবার কাছে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে সবুজ আহমেদ। আমার বাড়ি ঢাকা শহরের বনানীতে। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা আপনাদেরকে শোনানোর আগে আমার পরিবারের একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে আমার একটা ছোটো ভাই সহ একটা ছোট বোন। আমাদের পরিবারে আমাদের বাবাও ছিল, কিন্তু আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার আব্বা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমার ছোটো বোনটা আমার আম্মার পেটে ছিল। আমার ছোটো বোনটা যখন দুনিয়াতে এসেছিল তখন আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ হাউ মাউ করে আমার বাবার জন্য কেঁদেছিল। আমার আব্বা ঢাকা শহরের অনেক বড় একজন ব্যবসায়ী ছিল। আমার আব্বা সবার কাছে হেঁটে হেঁটে বলতো, যদি আমার একটা মেয়ে বাবু হয় তাহলে আমি পুরো মহল্লাতে 5টা গরু জবাই করিয়ে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। কিন্তু আমার ছোটো বোনটা যখন দুনিয়াতে আসলো তখন আমার আব্বা কবরবাসী হয়ে গেল। যাই হোক, বনানীতে আমাদের নিজস্ব হচ্ছে একটা বাড়ি আছে। বাড়ির সামনে কয়েকটা দোকান, যে দোকানের ভাড়া উঠিয়ে এবং বাড়ি ভাড়া উঠিয়ে আমার আম্মা ছোটোবেলা থেকে খুব কষ্ট করে, আমরা 2 ভাই সহ এক বোনকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার আব্বার একটা ওয়াদার কথা বলে চাই। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার আব্বা মারা যাওয়ার 1 বছর আগে আমার আব্বার খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল, যার নাম ছিল জলিল সাহেব। জলিল সাহেব আব্বার ব্যবসায়িক পার্টনার সহ অনেক ঘনিষ্ঠ বন্ধু। আব্বার ঢাকা শহরে যত ব্যবসা ছিল সব ব্যবসার পার্টনার ছিল এই জলিল সাহেব। তো আমার বাবা কী করলো, একদিন জলিল সাহেব আমার আব্বাকে আমাদের সবাইকে ওনাদের বাসায় দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পর আমরা সবাই হচ্ছে ওনাদের বাসায় গেলাম। জলিল সাহেবের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে সাথী। আমার চেয়েও মেবি 1 থেকে 2 বছরের ছোট হবে। তো আমরা যখন জলিল সাহেবের বাসায় গিয়েছিলাম তখন আমি ভীষণ ছোট, ক্লাস 4-এ পড়ি। তখন হচ্ছে আমি সাথীর সাথে অনেক খেলাধুলা করতেছিলাম। এই দৃশ্যটা দেখার পর আমার আব্বা বলল, জলিল, আমি তোকে একটা কথা বলি, আমার ছেলেটাকে আমি তোর মেয়েকে বিয়ে করাবো। এটা বলার পরে সবাই অট্টহাসিতে মেতে উঠলো এবং সাথে সাথে জলিল সাহেবের ওয়াইফও কথাটা অ্যাকসেপ্ট করে নিল। জলিল সাহেবের ওয়াইফ বলল যে, ভাইজান যেটা বলেছে কথাটা একদম রাইট। আমরা হচ্ছে আমারও ব্যাপারটা তো অনেক ভালো লেগেছে, দেখো দুজনকে কত সুন্দর মানিয়েছে। তখন আমার আব্বা বলেছিল যে, আমরা যদি কখনো মরেও যাই, যাতে আমাদের বউরা, আমার বউ এবং তোমার বউ যাতে আমাদের এই ওয়াদাটা যাতে তারা পূরণ করে। এই জন্য আমার আব্বা সেদিন আমার মাকে বলেছিল যে, তুমি কান খুলে শুনে রাখো, আমার সবুজ যদি বড় হয় তাহলে এই মেয়েটাকে, সাথীকে আমি আমার সবুজের বউ করে আনবো, আর আমি যদি মরেও যাই তবে তুমি আমার এই ওয়াদাটা পালন করবা। সেদিন খাওয়া দাওয়া করে অনেক মজা মাস্তি করলাম এবং করার পর আমরা হচ্ছে আমাদের বাসায় চলে আসি। তখন আমি ভীষণ ছোট, আসলে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি আমার জীবনের শুরুটা বলি। আমি যখন হচ্ছে একেবারে ছোট, আমি ঠিক তখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার একটা জিনিস মনে আছে, ফজরের আজান দিলে আমি কখনো ঘুমিয়ে থাকতাম না। ফজরের আজান দিলে অটোমেটিক্যালি আমার চোখের ঘুমটা ভেঙে যেত। আমি খুবই ছোট মানুষ, তারপরেও প্রতিদিন আমি কী করতাম, ফজরের সময় মসজিদে গিয়ে নামাজ পড়তাম। এই জন্য আমার এলাকাতে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনেক বেশি সুনাম। যাই হোক, এভাবে যেতে যেতে আমার জীবনটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছে। আমি যখন হচ্ছে ক্লাস 9-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন থেকে সংসারের পুরো ঝামেলাটা আমার মাথায় চলে আসে। দোকান ভাড়া উঠানো, বাড়ি ভাড়া উঠানো থেকে শুরু করে সব কিছু আমার নিজের মাথায় আছে। আমি যখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি এবং এসএসসি পাস করি, এসএসসি পাস করার পর আমি যখন কলেজে ভর্তি হই, কলেজের জীবনটা একটু ভিন্ন রকম। আপনারা সবাই জানেন, কলেজে যারা পড়াশোনা করে, বিশেষ করে যারা স্কুল থেকে কলেজে যায়, তাদের অনেক গার্লফ্রেন্ড হয়ে যায়,
সাথে অনেক বন্ধু বান্ধব অনেক কিছু হয়ে যায়। তো যথারীতি আমিও ব্যতিক্রম ছিলাম না। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন আমার অনেক মেয়ে বান্ধবী হয়ে যায়। মেয়ে বান্ধবীগুলোর মাঝে অনেকে আমাকে ভালোবাসার প্রপোজ করে, অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চায়। কিন্তু একটা ব্যাপার আমার ছোটোবেলা থেকে মা আমাকে এই ব্যাপারটা বলে আসছে যে কখনো কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়াবি না, কেননা তোর মৃত বাবা কমিটমেন্ট করে গিয়েছে তার মেয়ের সাথে সে তোকে বিয়ে দিব। সুতরাং তুই কখনো অন্য কোনো মেয়ের সাথে কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াবি না। আমি যখনই কোনো মেয়েকে ভালো লাগে, যখনই কোনো মেয়ের দিকে ভালোবাসার নজরে তাকাই, ঠিক তখনই আমার মায়ের এই কথাটা আমার চোখের সামনে বেশি ওঠে। তখন থেকে আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াই না। হ্যাঁ, ভালো ভালো ফ্রেন্ড আছে, কিন্তু কারোর সাথে মনের লেনা দেনা নাই। এভাবে যেতে যেতে আমি যখন আমার কলেজ জীবন শেষ করি, আমি যখন ভার্সিটিতে যাই, তখন থেকে আমি হচ্ছে আমি একটা ব্যবসায় স্টার্ট করি। ব্যবসা থেকে শুরু করে বাসা, মা, ছোটো ভাই, ছোটো বোন সবার আমি খুব নাইসলি টেক কেয়ার করতে শুরু করি। কিন্তু সাথী, যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি কখনো তার সাথে এমন করে মনে হয় না যে 2 মিনিট ভালো করে কথা বলছি। এই মেয়েটা যখন আমাদের বাসায় আসতো তখন আমি কখনো তার সাথে বসে একটুখানি কথা বলতাম না। একটা মজার ব্যাপার হচ্ছে কি যে তার সাথে কথা বলতে গেলেই না আমার কেমন জানি লজ্জা লাগতো। মেয়েটা অনেক চঞ্চল স্বভাবে মেয়ে ছিল। বাসায় আসলেই প্রচুর পরিমাণ দুষ্টমি করতো, একেবারে ছোট বাবুদের মতো পুরোটা বাসা মাতিয়ে রাখতো, যার জন্য আমি কখনোই মেয়ের সামনে যাইতাম না। আমি শান্ত স্বভাবে একটা ছেলে ছিলাম। শান্ত থাকতে আমি খুব বেশি পছন্দ করতাম। হই হুল্লা, মারামারি, লাফালাফি, কিলাকিলি, এই ব্যাপারগুলো আমার কাছে মোটেও ভালো লাগতো না। যাই হোক, এভাবে মাঝে মাঝে একবার না বেশ কয়েকবার হচ্ছে সাথী আমাদের বাসায় আসছিল। সাথী যখন আমাদের বাসায় আসে তখন মা সাথীর জন্য অনেক স্পেশাল রান্না করে। সাথীকে মা প্রতি ঈদে কাপড় চোপড় কিনে দেয় এবং মা যেখানেই যায়, মাকে যেখানেই যে ইনভাইট করুক না কেন, সেখানে মা হচ্ছে সাথীকে নিয়ে যায়। জলিল সাহেব, সাথীর আব্বা এবং সাথীর আম্মা, ইনারা আমাদের এই সম্পর্কের ব্যাপারটা খুব ভালো করেই জানে। শুধু পারিবারিকভাবেই সম্পর্কটা হয়ে আছে, কিন্তু সাথীর সাথে আমার কোনো মনের লেনাদেনা নাই। সাথী আমাকে ব্যক্তিগতভাবে অত ভালো করে চিনেও না, কারণ আমি মনে হয় না যে কখনো সাথীর সাথে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলেছিলাম। যাই হোক, আমি যখন ভার্সিটিতে পড়ি তখন সাথী হচ্ছে কলেজে পড়ে। তো আমি তো হচ্ছে আমার যেহেতু পরিবারের সম্পূর্ণ ভারটা আমার উপরে, আমি আবার নিজে একটা ব্যবসা স্টার্ট করেছি। তো সব কিছু মিলিয়ে আমি আসলে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকতাম। ব্যস্ততার ভারে কখন একটা সময় আমার মা আমাকে বলতেছে যে মোটামুটি তোর তো এখন সবুজ ভালো বয়স হয়েছে, তাহলে আমরা এখন সাথীকে আমাদের বাসায় বউ বানায় নিয়ে আসি। তো আমিও কোনো মেয়ের দিকে তাকাতাম না, সবসময় অনেস্টলি সাথীর জন্যই চিন্তা ভাবনা করতাম। যদিও তার সাথে কখনো বসে কথা বলতাম না বা তার সাথে ওরকম কথা হয় নাই, কিন্তু ভিতর থেকে একটা জিনিস আমি মনকে বুঝিয়ে নিয়েছি যে সাথী আমার বউ এবং আমি সাথীকে বিয়ে করব। যাই হোক, মায়ের কথা মতো আমি বললাম যে মা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। তুমি যদি মনে করো যে এখন সাথীকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসলে ভালো হবে, তাহলে তুমি সেটাই করো। আমার চিন্তা ভাবনা ছিল আমি সাথীকে বিয়ে করি বা সাথীকে আমার বাসায় নিয়ে আসার পরও আমি কখনো সাথীর পড়াশোনা বন্ধ করাবো না। সাথী যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুব ভালো করে পড়াশোনা করাবো। আর আমার বাসায় সাথী যদিও মাঝে মাঝে আসতো, আমি তো কেউ কথাটা বেশি বেশি বলতাম যে দুষ্টামি, ফাইজলামি, বদমাইশি যাই করেন না কেন, মোটামুটি পড়াশোনাটা একটু ভালো করে করবেন। আমাকে যার জন্য সে মাস্টার মশাই বলে ডাকতো। আমাকে মাস্টার মশাই বলে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে অপমান করে কথা বলতো। যাই হোক, মায়ের এই কথাটা, মা যখন এই কথাটা বললো, দেন হচ্ছে মা সাথীদের বাসায় সাথীর বাবা মায়ের সাথে কথা বলার জন্য গেল। দিনটা ছিল শুক্রবার। আমি শুক্রবারে সকালবেলা ঘুমিয়েছিলাম। শুক্রবারে বেসিক্যালি আমি বাসা থেকে বেরোই না, সবসময় বাসায় থাকি। তো মা সাথীর আব্বা আম্মার সাথে কথা বলে দুপুর মেবি 2টার দিকে বাসায় আসে। আমাদের নিজেদের গাড়ি ছিল, নিজের গাড়ি নিয়ে যায়। তো 2টার দিকে মা বাসা আসার পরে মা আমাকে এসে বলে যে আমি তোর বাবা মায়ের সাথে কথা বলছি কিন্তু মেয়েটাকে পেলাম না। আমি বললাম যে কেন? পরে বলতেছে ওনাকে সকালবেলা কোথাও জানি বের হয়ে গেছে পার্টি করার জন্য। আমি বলি মা দেখো, বউ না এখনই পার্টি টাটি করতেছে, এত কিছু করে, ওর বাবা মাকে জানে না যে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তো পার্টি টাটি করার জন্য মেয়েটাকে বাইরে কেন পাঠায়? তো যাই হোক, আমার মা বলতেছে এই বয়সে মেয়েরা একটু পার্টি শাটি করে, এগুলো নিয়ে এত কিছু বললে হয় না, এগুলো নিয়ে সন্দেহ করলে সংসার চলে না। যাই হোক, এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে একদিন হচ্ছে একটা ছেলে আমাদের বাসায় আসে। ছেলেটার নাম হচ্ছে অন্তর। তো আমাদের বাসায় আসে, আইসা দারোয়ানকে বলে যে আমার কথা বলে যে সবুজ ভাইকে একটু ডাইকা দেন। তো আমি সেদিন বাসায় ছিলাম, দারোয়ানকে আমাকে ডাকলো। ডাকার পর আমি নিচে নেমে আসলাম, সালাম দিলাম। তো ছেলে উত্তর দিল। ছেলেটা আমার চেয়ে একটু ছোটো হবে। জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে আপনি কীভাবে চিনেন? বলো ভাই আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো ঠিক আছে, কী ইম্পর্টেন্ট কথা বলেন? তো বলে যে আপনি যদি একটু বাইরে আসেন আমি খুব খুশি হব। তাই বললাম আমি তো বাইরে যাই না, আপনি একটা কাজ করেন, আপনি আমার ভিতরে আসেন। তাই আমাকে বাসার ভিতরে আমার ড্রয়িং রুমে বসার পরে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন। পরে বলতেছে ভাই আমি শুনেছিলাম যে সাথীর সাথে নাকি ছোটোবেলায় আপনার বিয়ে ফিক্সড হয়ে আছে।
তাই আমি বললাম যে হ্যাঁ, সাথে সাথে ছোটোবেলা আমার পরিবার থেকে বিয়েটা ফিক্সড হয়ে আছে। তো আমাকে বলতেছে ভাই আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমি বললাম না না, মনে করার কি আছে, হ্যাঁ হ্যাঁ বলেন না। তো আমাকে বলতেছে যে ভাই আমি আজকে 5 বছর ধরে সাথীকে ভালোবাসি। সাথীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ খুবই গভীর সম্পর্ক। মনে প্রাণে আমি সাথীকে ভালোবাসি এবং সাথী আমাকে অনেক বেশি ভালোবাসে। সাথী আপনাকে এই কথাটা বলতে পারতেছে না বলেই সাথী আমাকে পাঠাইছে। আসলে আপনি যেভাবে পারেন বিয়েটা ভেঙে দেন, কারণ আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। আমরা একজন আরেকজনকে ছাড়া মোটেও বাঁচতে পারবো না। আপনি যেভাবেই হোক আপনার পরিবারের সাথে কথা বলে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেন। আমি ছেলেটাকে বললাম যে ভাই দেখেন, ছোটোবেলা থেকে আমাদের বিয়েটা ফিক্সড হয়ে আছে, একদম ছোটোবেলা থেকে। তো আমি আজকে আমার এতটা বয়স হয়েছে, আমি এই পর্যন্ত কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নেই কিংবা কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াই নেই, শুধু একটা মাত্র কারণে যে আমার বাবা সাথীর সাথে আমার বিয়ে ফিক্সড করে রেখে গেছে এবং যিনি বিয়েটা ঠিক করে গেছে সেই মানুষটাও কিন্তু দুনিয়াতে নাই। তাহলে আপনি বললেই তো আমি কোনো স্টেপগুলো নিতে পারবো না। বাট ছেলেটা আমার সামনে কান্নায় ভেঙে পড়ে এবং প্রচুর কান্না করে আমার কাছে হাত জোর করে বলে ভাই আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন, আপনার কাছে অনেক রকম ক্ষমতা আছে আমি জানি। আমি মনে প্রাণে আপনাকে বিশ্বাস করি এবং আপনার কাছে আমি করজোরে আমার ভালোবাসার মানুষটাকে ভিক্ষা চাই। ভাই প্লিজ আপনি আমার জন্য কিছু একটা করেন। এই বলে ছেলেটা কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে ফেললো। আমি তারা বললাম যে ভাই এটা তো ছেলে খেলা না, যে কোনো পুতুল খেলা না, যে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন আমি আপনাকে দিয়ে দিলাম। এটা ঠিক আছে, আপনি আমাকে বলেছেন, আমি আমার আম্মার সাথে ব্যাপারটা আলাপ করে আপনাকে জানাবো। তো ছেলেটা আমাকে একটা ফোন নাম্বার কাগজে লিখে দিয়ে গেল যে ভাই এটা আমার ফোন নাম্বার, আপনি আমাকে এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক ফাইন, আমি কি করলাম যে ঠিক আছে, আমি আমার মাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বললাম যে মা এই ঘটনা একটা ছেলে এসে আমাকে এইভাবে বলে গেছে। মা শুনেই তো ভীষণ রেগে গেল। মা আমাকে বলতেছে তুই ছেলেটাকে কি বলছিস? আমি বলি না মা, আমি তেমন কিছুই বলিনি, আমি শুধু বলেছি যে আমি তোমার সাথে আলাপ করে ছেলেটাকে জানাবো। মা আমার সাথে অনেক বেশি রেগে গেল যে কেন তুই ছেলেটাকে এই কথাটা বললি, কেন তুই ছেলেটার গালে থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দিলি না, কেন তুই বললি না? ছেলে আমি সাথীর বাবা মায়ের সাথে কথা বলেছি, সাথীর যদি এমন কিছু থাকতো তাহলে কি সাথী এটা বলতো না? সাথী তো তার বাবা মাকে কখনো এমন কথাগুলো বলে নাই। যাই হোক আমি মাকে বললাম যে মা হয়তো হতেও পারে, সাথীও তো তার বাবা মাকে বলে নাই, কিন্তু তুমি ব্যাপারগুলো একটু ভালো করে যাচাই বাছাই করে দেখো যে কী হয়। তো মা বলে যে যাচাই বাছাই করার কিছুই নাই, আমি তোর মৃত বাপকে কথা দিয়েছি, তোর বাবা মারা গেছে, আমি তোর বাবাকে কথা দিয়েছি যে আমি এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। সো এর পরের দিন মা আবার খুবই রাগান্বিত ওই সাথীদের বাসায় যায়। অ্যান্ড বাসায় গিয়ে সাথীর আব্বা আম্মার সাথে খুবই অকথ্য ভাষায় কথা বলে এবং বলে যে 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবেন, তা না হলে কীভাবে এই শপথ থেকে বের হওয়া যায় সেটার জন্য আপনি কিছু করবেন। তখন সাথীর আব্বা বলতেছে যে কোনো প্রবলেম নাই, আমি 1 সপ্তাহের মাঝেই সাথীকে আপনার ঘরে বউ করে পাঠাবো, আপনি কোনো চিন্তা করবেন না। এটা বলার পরে মা যখন বাসায় আসলো সেদিন বিকেলবেলা সাথী আমার নাম্বারে কল দেয়। আমার নাম্বারে কল দিয়ে বলতেছে সবুজ ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, আপনার সাথে একটু দেখা করেন। তাই আমি বললাম যে ঠিক আছে ফাইন, কোথায় দেখা করতে হবে? একটা রেস্টুরেন্টের নাম বলে। তো আমি ওই রেস্টুরেন্টে যাই, তার সাথে দেখা করি। অ্যান্ড দেখা করার পরেই সে আমাকে বলতেছে যে ভাইয়া আপনার সাথে কি অন্তর দেখা করেছিল? আমি বললাম হ্যাঁ, অন্তর নামের একটা ছেলে আমার সাথে দেখা করেছিল এবং ছেলে এই কথাগুলো আমাকে বলেছিল, এগুলো কি সত্য? তখন আমাকে বলতেছে হ্যাঁ, অন্তর যা বলেছে প্রত্যেকটা কথাই চন্দ্র সূর্যর মতোই এবং চিরন্তন সত্য। আমি তখন একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম, আমি মনে হয় আসমান থেকে বললাম, আমি বলবো এটা কী বলতেছো? আমি তখন একটু তুমি করে সম্বোধন করে ফেলেছি, তুমি এটা কী বলতেছো? পরে বলতেছে কী বলতেছি আমি ঠিক বলতেছি। আমি বলি তুমি কি জানো না যে তোমার আব্বা তোমার পরিবার আমার পরিবারে একদম ছোটোবেলা থেকে আমাদের বিয়ে ফিক্স করে রেখেছে? তো সাথী আমাকে বলতেছে যে ছোটোবেলায় যে বাবা মা আমাদের বিয়ে ঠিক করছিল কি আপনাকে জিজ্ঞেস করেছিল না আমাকে জিজ্ঞেস করেছিল? আমি বললাম না, তা তো করেনি। তো বলতেছে আমাদেরকে জিজ্ঞেস না করে কিভাবে তারা আমাদের বিয়েটা ফিক্সড করে ফেলে? বিয়ে তো আমি করব, বউ তো আমি আপনার হব, স্বামী তো আপনি আমার হবেন, তাহলে কিভাবে তারা আমাদের সিদ্ধান্ত নেওয়া ছাড়া ছোটোবেলায় অবুঝ 2টা শিশুর বিয়ে ঠিক করে রাখে? আপনি বলেন, আপনি একজন এডুকেট পারসন, আপনি আমাকে বলেন যে তারা কি কাজটা ঠিক করছে? তখন আমি বলতেছি যে তারা কাজটা ঠিক করেনি, কিন্তু তারা তো আমাদের বাবা মা। সো বাবা মা কোনো স্টেপ নিলে সন্তান হিসেবে আমাদের সেটা মানা উচিত, তো আমরা কেন মানবো না? তখন সে আমাকে বলতেছে না আপনি মানলে মানতে পারেন, আমি মানতে পারবো না। আমি বললাম তুমি এত উগ্র মেজাজি আমার সাথে এগুলো কী বলতেছ? পরে বলতেছে শোনেন ভাই, আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি ছোটোবেলা থেকে, আমি আপনাকে এখন আমার ভাই হিসেবে জানি। আপনি একটা কথা আমার স্পষ্ট শুনে নেন, আমি মনে প্রাণে অন্তরকে ভালোবাসি, অন্তরকে ছাড়া দ্বিতীয় কাউকে বিয়ে করা আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। এটা বলেও রাগান্বিত হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়।
যাওয়ার সময় আমি তাকে পিছন থেকে ডাইকে বলি যে আমার একটা কথা শোনো। তো দাঁড়ায়, আমি বললাম যে তুমি তোমার এই কথাগুলো তোমার বাবা মাকে কেন বলতেছো না? তোমার বাবা মা কেন তাদের আমার সাথে হচ্ছে তোমার বিয়ের মানে দিনটা ফিক্সড করে ফেললো? তখন সে আমাকে বলতেছে আমি বেশ কয়েকবার আমার বাবাকে বলেছি, কিন্তু আমার আব্বা যথেষ্ট উগ্র মেজাজের একটা মানুষ। আমি অনেকবার আমার মাকে আমার এই কথাগুলো বলেছি, কিন্তু আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই বলে শেষ অবধি আপনার কাছে এসেছি। আপনি হচ্ছেন আমার শেষ ভরসা। এখন আপনি যদি আমাকে কিছু না করেন তাহলে আমার কিছুই করার নাই। আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, তুমি এতটা টেনশন করো না, এতটা ভেঙে পড়ো না। তুমি তো আমরা তো একেবারে হচ্ছে ফ্রেন্ডলি, ছোটোবেলা থেকেই মিশে আসছে, কোনো প্রবলেম নেই। আমি আমার মায়ের সাথে কথা বলে ব্যাপারটা ঠিক করবো। অ্যান্ড ওই দিনে আমি বাসায় গিয়ে আমার মাকে আমি খুব একটু উগ্র বাজায় মাকে বলি যে মা, তোমরা ছোটোবেলায় কী বুঝে আমাদের বিয়েটা ঠিক করে রাখছো? না মেয়েটার কাছ থেকে কোনো কিছু জানতে চাইছো, না আমার কাছে কোনো কিছু জানতে চাইছো। আমরা যখন হাফ প্যান্ট পরি তখন তুমি আমাদের বিয়েটা ঠিক করে রাখছো। এটা আমার মোটেও ঠিক না। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সাথী একটা ছেলেকে ভালোবাসে এবং সাথী সেটা আমাকে নিজের মুখে বলেছে। মা একটা পর্যায়ে আমার এই কথাগুলো শোনার পর মা ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। মা আমাকে বলতেছে যে তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমি তোর আব্বার কাছ থেকে এই শপথটা উঠে নিতাম, কিন্তু আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, বা তোর বাবা মারা যাওয়ার 1 বছর আগে সাথীদের বাসায় বসে আমার হাতে হাত রেখে ওয়াদা করে গেছে, যে আমাকে বলে গেছে যে আমি যদি কখনো মরেও যাই, সবুজের মা তুমি সবুজের সাথে এই মেয়েটার বিয়ে দিবা। আমি কি করে এটা ভাঙবো তুই আমাকে বল। আমি বলি মা যেভাবেই হোক ভাঙতে হবে, কারণ মেয়ে যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে আমি কিভাবে এটা করব, তুমি আমাকে বলো। বেশ কয়েকদিন যাওয়ার পরে আমি এই ব্যাপারটা নিয়ে হচ্ছে সাথীর বাবার সাথে কথা বলি। আমি সাথীর বাবাকে বলি যে আঙ্কেল, আপনি তো ব্যাপারগুলো সব কিছুই জানেন যে সাথী এরকম একটা ছেলেকে ভালোবাসে। এখন এটা যদি আপনারা যদি ছেলেটাকে মেনে নেন তাহলে তো আর কোনো প্রবলেম নাই। তখনই আমাকে বলতেছে যে তুমি আমার বন্ধুর ছেলে, আমি তোমাকে অনেক বড় চোখে দেখি। আসলে যে ছেলেটাকে ভালোবাসে এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি তুমি জানো? আমি বলি না তো। পরে বলতেছে যে ও একটা গ্যারেজে চাকরি করে। আমি বলি গ্যারেজ মানে? পরে বলতেছে একটা গাড়ির গ্যারেজে চাকরি করে। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। তাই আমি বললাম যে তার সাথে কীভাবে সম্পর্ক? পরে বলে কীভাবে সম্পর্ক বাবা, এটা তো আমি জানি না। ছেলেটা গ্যারেজে চাকরি করে, কীভাবে আমার মেয়ের মাথাটা খেয়ে বসলো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে এখন যেহেতু আপনার মেয়ে তাকে পছন্দ করে, সেটা আপনাকেও বলেছে আমাকেও বলেছে, তাহলে আপনি এটা নিয়ে দ্বিমত পোষণ করেন, আপনি ওই ছেলের সাথেই সাথীর বিয়েটা দিয়ে দেন। তখনই আমার উপর প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে আমাকে বলতেছে তুমি কি আমাকে শাসন করতেছ, আমাকে শিক্ষা দিতে আসছো? আমি বলি না আঙ্কেল, মোটেও শাসন বা শিক্ষা এরকম কিছু না, বাট আপনার মেয়ে ব্যাপারটা আমাকে বলেছে জন্য আমি আপনাকে জানালাম। কিন্তু আমার মেয়ে তো আমাকে এই ব্যাপারটা বলেছিল, বলার পর তো আমি তাকে রিফিউজ করেছি, আমি তাকে বলে দিয়েছি এটা কখনো হবে না। এরপরও কেন সে তোমার সাথে কথা বলেছে? আমি বলি আঙ্কেল দেখেন, ও আমার সাথে কথা বলেছে, আমাকে জানিয়েছে, শুনিয়েছে। আসলে বিয়ের আগে এই ব্যাপারগুলো জানিয়েও ভালোই করেছে। বিয়ের পরে যদি জানাতো তাহলে তো একটা ঝামেলা হয়ে যেত, তাই না? এটা বলার পরে সে আমি এটা বলে ওনার চলে আসি বাসায় আসার পর দেখি যে আমার মা ভীষণভাবে ভেঙে পড়ে। মা একরকম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেদিন রাতের বেলায় আমাকে সাথী আবারও কল করে আমাকে বলে যে আপনি কি আমার বাবার সাথে কোনো কথা বলছেন? আমি বলি হ্যাঁ, আমি তো তোমার বাবাকে এইভাবে ব্যাপারগুলো বললাম। পরে বলতেছে বাবা কী বল? আমি বললাম যে না, তোমার আব্বা তো রাজি হচ্ছে না। পরে বলতেছে আপনি চলে যান। আমি বলি আমি চলে যাবো মানে? পরে বলতেছে যে আপনি বলেন আপনি বিয়ে করবেন না, তাহলেই তো হলো। আমি বললাম বাবারে আমি কীভাবে বলবো, আমার মাও তো এটাতে রাজি। পরে বলতেছে আপনি যদি নিজের জীবনটা নষ্ট করতে না চান আর আমার জীবনটা নষ্ট করতে না চান, তাহলে প্লিজ আপনি আমার আব্বা আম্মাকে স্ট্রেট বলে দেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। এই কথাগুলো আমি যখন মাকে বলি, মা আমাকে বলে যে মেয়েটা এখনও বয়স কম, ও একটা পাগলামি করেছে বলে কি আমরা কি ওর কথায় নাচবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তোর বাবাকে কথা দিয়েছি, তোর বাবা তুই দুনিয়াতে বেঁচে নাই। যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে, তুই এরকম দ্বিমত করিস না। আমি যখন দ্বিমত পোষণ করি মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মা খাওয়া দাওয়া করে না। একেবারে 3 দিন পর্যন্ত মা খালি পানির উপরে আছে। আমি মাকে খাওয়া দাওয়া করাইতে পারি না। শেষে আমি মাকে বললাম যে মা তুমি যেটা বলবো আমি সেটাই করবো, অ্যাটলিস্ট তুমি খাওয়া দাওয়া স্টার্ট করো। মায়ের কথা মতো সেদিন মা ওদের বাসায় যায়, সাথীদের বাসায় যায়। বাসায় গিয়ে সাথীর আব্বা আম্মাকে বলে যে এই ব্যাপারটা নিয়ে নেগলেন্স করা ঠিক হবে না, যেহেতু ঝামেলা হয়ে গেছে আপনি খুব দ্রুত সাথীর সাথে সবুজের বিয়েটা দিয়ে দেন। তো সেদিন সাথী আমাকে অনেকগুলো কল দিয়েছিল আবারও, বাট আমি তার একটা কল রিসিভ করি নাই। কারণ আমি রিসিভ করে তাকে আমি বলবোটাকে, তাকে বলার মতো কোনো ভাষা তো আমার নাই। আমি না পারতেছি আমার নিজেকে বুঝাইতে, না পারতেছি আমার পরিবারকে বুঝাতে। একটা পর্যায়ে আমি তার ফোনগুলো কেটে মোবাইল ফোনটা বন্ধ করে দিই। ঠিক তারই 3 দিন পরে পারিবারিকভাবে সাথে আমার বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু এখানেই হচ্ছে মূল পয়েন্ট। সাথী তার বাবাকে বলেছিল যে বাবা
আমি অন্তরকে ভালোবাসি, অন্তর গরিব মানুষ, তাই বলে তুমি অন্তরের কাছে আমাকে বিয়ে দিচ্ছ না। কিন্তু তুমি তোমার বন্ধুর ছেলের কাছে আমাকে বিয়ে দিচ্ছ। তোমার বন্ধু তো অনেক বড় লোক, তোমার বন্ধুর ছেলেও তো অনেক বড় লোক, তাদের বনানীতে বাড়ি আছে, ছেলের ব্যবসা আছে এবং সব কিছুই আছে। আমার বিয়ে আমি করতে পারি, বাট আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমাকে 50 লাখ টাকা কাবিন দিতে হবে। অর্ধ কোটি টাকা যদি কাবিন দেওয়া হয় তবে আমি বিয়েতে রাজি আছি, তা না হলে আমি বিয়ে মরে গেলেও করবো না। প্রশ্ন আসে আমার কাছে, ওর বাবা আমাকে এই কথাগুলো বলার পর আমি বললাম যে কাবিন তো আসলে বড় ফ্যাক্ট না, বিকজ আমি তাকে নিয়ে সংসার করবো, তাকে নিয়ে থাকবো। এখানে কাবিন তো অনেক বড় কিছু না, যে কাবিন তো এরকম কোনো কথা না যে কাবিন আমি তাকে ছেড়ে দিব কখনো। আমি তো তাকে ছেড়ে দেওয়ার জন্য ভালো বা ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করবো না। সুতরাং কাবিনের প্রসঙ্গটা এখানে কেন আসতেছে? পরে উনি বলতেছে যে এটা আমার মেয়ের একটা শখ, যে অর্ধ কোটি টাকা কাবিনে সে তোমাকে বিয়ে করবে, সো তুমি এটাতে দ্বিমত পোষণ করবা না। আমি ব্যাপারটা যখন আমার মাকে বলি, মা একটা অট্ট হাসি দেওয়া। মা বলে যে অর্ধ কোটি কেন, পুরো 1 কোটি টাকা দিয়ে আমি কাবিন করব। আল্লাহ কি আমাকে টাকা পয়সা কম দিচ্ছে, আমাকে অর্থ সম্পদ কম আছে, 1 কোটি টাকা দিয়ে মেয়েটাকে বিয়ে করাবো। তুই এটা স্ট্রেট হচ্ছে ওর বাবাকে বলে দে। যথারীতি আমি কী করলাম, এই ব্যাপারটা ওর বাবাকে বলে দিলাম যে ঠিক আছে আমরা রাজি। রাজি হওয়ার পরে ঠিক যেমন কথা তেমন কাজ, 3 দিন পরে একটা ধুমধাম করে কমিউনিটি সেন্টারে ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে আমার মানে যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘরে আমি যখন বাসর ঘরে আসলাম, বাসর ঘরেও আমাকে বলতেছে যে ওর শরীর খারাপ। আমাকে বলে যে আমার একটু শরীর খারাপ, আমি একটু ঘুমিয়ে যাব। তাই আমি বললাম যে আজকে আমাদের বাসর রাত, আমরা ভবিষ্যৎ প্ল্যানিং করব, ভবিষ্যৎ পরিকল্পনা করব, বাট তুমি ঘুমিয়ে যাবা। পরে বলতেছে আমার শরীর খারাপ লাগতেছে, আমি আজকে না, আমি ঘুমিয়ে যাব। এটা বলে সে ঘুমিয়ে যায়। সে যখন ঘুমিয়ে যায় আমিও তার সাথে ঘুমিয়ে যাই, বিকজ আমি ভাবতেছিলাম যে তার শরীর খারাপ। অ্যান্ড আমি যখন আমি তার মাথায় যখন হাত দিচ্ছিলাম, বাট আমি তার দেখলাম যে তার মাথায় অনেক জ্বর, সে অনেক জ্বরে ভুগতেছে। তো যাই হোক, আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আমিও নিজে তার পাশে ঘুমিয়ে গেলাম। সকালে সেই শোয়া থেকে উঠতে পারে না, শোয়া থেকে কোনোভাবেই উঠতে পারে না, তার অবস্থা খুবই খারাপ। তো আমি তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যা ডাক্তার বলতেছে যে তার জ্বরের মাত্রা খুবই খারাপ। ওষুধ খাওয়ানো হয়, যত কিছু করানো হয়, বাট তার জ্বর ভালো হয় না। আর কেন জ্বর ভালো হয় না এটা আমি নিজেও বুঝি না। প্রায় 7-8 দিনের মতো তাই এইভাবে জ্বরে ভুগতে থাকে এবং কোনোভাবেই আমি তার কাছে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারটুকুন তার কাছে পাই না। আমি তার শরীরে হাত দিতে পারি না। আমি হাত দিব কি? একটা মানুষ যখন তার হাতে স্যালাইন দেওয়া থাকে, এরকম একটা মানুষকে কি এরকম কোনো কিছু করা যায়? যার জন্য আমি দিনের পর দিন ওয়েট করতেছি, হয়তো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। যেতে যেতে প্রায় 15 দিনের মতো কেটে গেল। যখন 15 দিন কেটে গেল তখন আমি মানসিকভাবে একটু ভেঙে পড়ি যে বিয়ে করেছি, অথচ আজ পর্যন্ত আমি আমার বউয়ের কাছ থেকে স্বামীর অধিকারটুকু পেলাম না। একদিন যখন আমি তাকে একটু জড়িয়ে ধরি আদর করার জন্য, তখন সে আমাকে বলে যে আপনি কি আমার দেহটা চান নাকি আমার মনটা চান? আমি বললাম আমি তোমার মনটা চাই। তো বলে যদি মনটা চান তাহলে আগে মনটা জয় করেন, এরপরে দেহটা পাবেন। আমি বললাম পরে বলতেছে আমি যেদিন আপনাকে ভালোবাসবো, আমি যেদিন আপনার কাছে যাব, সেদিন আপনি জোর করে আমার কাপড় খুলতে হবে না, সেদিন আমি নিজে কাপড় খুলে আপনার উপর ছাপিয়ে পড়বো। সুতরাং প্লিজ অপেক্ষা করেন। ওর এই কথাটা শোনার পর আমার নিজের মনের ভিতরে একটা ঘৃণা জন্মায়। আমি ভাবতে থাকি যে আমি তো এত রাস্কেল টাইপের কোনো ছেলে না। আমি যদি তার সাথে জোর করে এই কাজগুলো করি তাহলে তাকে আমার দর্শন করা হবে। আমি তো আমার বউকে দর্শন করতে চাই না। ও যেদিন নিজের ইচ্ছা আমার কাছে আসবে, আমি সেদিনে তার সাথে সহবাস করব, তার আগে নয়। এভাবে দিন কাটছে, রাত কাটছে, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে যাচ্ছি। সে তার মতো করে তার দিনগুলো কাটাচ্ছে। যেতে যেতে প্রায় 6 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 6 মাস পরে আমি কিছু ব্যাপার খেয়াল করি বলতে, সে ফোনে কথা বলে এবং যথাসময়ে আমাকে কোনো কিছু না বলে হুটহাট করে সকাল বিকাল বাসা থেকে বেরিয়ে যায়। না আমার কথা শোনে না, মায়ের কথা শোনো, কারো কথাই শোনে না। ওর যেটা করতে মন চাও সেটাই করে, কাউকে না মানেও না, শোনেও না। ও যেদিক খুশি সেদিক চলে যায়। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে একটা সময় আমি ওকে বলি যে শত কিছু হলেও তুমি আমার ঘরের বউ, আমাদের সংসারের তুমি আমার ঘরের বউ, আমার ইজ্জত সম্মান। সুতরাং তোমার যখন যা খুশি তুমি তা করতে পারো না। ও মাঝে মাঝে রাতের বেলা আমি দেখি যে ও বিভিন্ন মদের বোতল নিয়ে আসে, রাতে মদ খায়। তো বড়লোকের মেয়ে একটু একটু মদ খেতে পারে, আমি ব্যাপারটা নিয়ে খুব বেশি কিছু মনে করি না, কিন্তু মদ খায় এবং আমার মায়ের সামনে সিগারেট খায়। তো সব কিছু মিলে আমি দেখলাম যে আমার সাংসারিক জীবনে একটা কলহের সৃষ্টি হয়ে গেল। তখন প্রায় 7 মাসের মতো হয়ে গেছে। 7 মাসের মতো হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে একদিন যে কী রে তুই কি ওর শরীরের কোনো পরিবর্তন নাই। মা বলতেছে ওর শরীরের কোনো পরিবর্তন নাই, তুই কি ওর সাথে কোনো সহবাস করিস না, স্বামী স্ত্রী সম্পর্ক করিস না? আমি তখন মাকে বললাম যে মা দেখো, ও আসলে আমাকে এই কথাগুলো বলেছে। কথাগুলো শোনার পর মা খুব রেগে যায়। মা খুব রেগে ওকে ডাক দিয়ে আমার সামনে ওকে অকথ্য ভাষায় কিছু কথা বলে, যেটা কেমন কথা, তুমি এগুলো কী বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? ও তোমার স্বামী, ওকে তুমি এই কথাগুলো কেন বললা? এটা বলার পর ও রুমে যায়। রুমে যাওয়ার পর আমি যখন রুমে যাই তখনও আমার কলার চাইপা ধরে আমার বলতেছে যে তুই তাই
করে যত রকমের খারাপ ভাষায় ও আমার সাথে ব্যবহার করতে পারে, ও আমার সাথে এভাবে খারাপ ভাষায় ব্যবহার করে। আমি ঠিক বুঝতে পারিনি যে ও আমার সাথে এমনটা কেন করতেছে, আমি কোনো কিছুই বুঝি না। আমি ফেরেস্তার মতো একটা মানুষ, আমি নিজে মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো কারো ক্ষতি করি না। ছোটোবেলা থেকে আমার কাছে মনে হয় না যে কখনো কোনো ভিখারি আমার সামনে হাত পেতে খালি হাতে ফিরেছে। আমি এরকম একটা মানুষ, বাট আমার লাইফে এটা কেন হলো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। বাট কেঁদে কেঁদে আমার দিনগুলোকে আমি পার করতেছি আর ভাবতেছি যে আল্লাহ প্লিজ তুমি আমার লাইফে এমন কিছু একটা করে দাও যাতে আমি মোটামুটি এই দোজকটা থেকে মুক্ত হতে পারি। এভাবে যেতে যেতে আমাকে একদিন ও নিজে বলতেছে যে তুমি আমাকে ছেড়ে দাও। আমি বললাম যে তোমাকে ছেড়ে দিব মানে? ও বলে হ্যাঁ তুমি আমাকে ছেড়ে দাও আর আমি তোমার সংসার করতে পারবো না। আমি বললাম কেন? তুমি আমার সংসার কেন করতে পারবে না? ও আমাকে বলে তুমি শারীরিকভাবে অক্ষম। আমি বলি তুমি তো আমার সাথে শারীরিক সম্পর্কই করো নাই, তাহলে কীভাবে বুঝলা যে আমার শারীরিকভাবে অক্ষম? ও আমার কোনো কথা বলে না, ও বলে যে তুমি আমাকে ছেড়ে দাও। মানে 2 দিন পরে ওর খালি ও কিন্তু এতদিন পর্যন্ত একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, আমাদের বিয়ের 7 মাস পর্যন্ত ও কিন্তু একবারের জন্য ওর বাপের বাড়িতে যায় না, একটা বারের জন্য বাপ মাকেও দেখতে চায় না। ওর বাপ মা আমার বাড়ি এসে তাকে দেখতেছে, সে তার বাবার বাড়িতে যায় না। আমার সংসারে এতটা আগুন ধরে যায় আমি আসলে বলে বুঝাইতে পারবো না। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পরে ও একদিন কী করে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার জন্য ও রেডি হয়। আমি শুয়ে আছি, আমি তন্দ্রায় আছি, আমি হঠাৎ করে চোখ খুলে দেখতেছি ফাঁসি দিতেছে। আমি তখন তারা জড়াই ধরে বলতেছি যে আরে তুমি এগুলো কী করতেছো, তুমি কি আমাকে জেলের ভাত খাওয়াতে চাও? ও আমাকে বলে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। আমি বলি আমি তোমাকে ছেড়ে দিলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? ও আমাকে বলে হ্যাঁ আমাকে ছেড়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ব্যাপারগুলো আমার মাকে বলেছি, মা এই ঘটনা, বাট মা আমাকে বলতেছে মা তাবি জানে হুজুরের কাছে নেয় ঝাড়ফুঁক করে। মা বলতেছে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। বাট যেতে যেতে প্রায় 8 মাসের মতো কেটে যায়, ওর কোনো কিছুই ঠিক হয় না। ওই 8 মাসে আমি একটাবারও তার শরীরে হাত দিতে পারি না। অ্যান্ড 8 মাস পরে একদিন ও আমার সাথে প্রচণ্ড পরিমাণ ঝগড়া লেগে যায়। সকালবেলা কী নিয়ে ঝগড়া লাগে, খুবই সিম্পল একটা ব্যাপার, অনেকেই শুনলে হয়তো হাসবেন। আমি তাকে বললাম যে আমি বেরোচ্ছিলাম অফিসের জন্য, তো আমি আমার মানি ব্যাগটা পাচ্ছি না। আমি তার বললাম যে আমার ওয়ালেটটা কোথায়, মানি ব্যাগটা কোথায়? আমাকে বলে খুঁজে দেখো, তোমার কি চোখ নেই, তুমি খুঁজতে পারো না? আমি বললাম তুমি একটু খুঁজে দিতে পারো না? আমার বউ হিসাবে কি অ্যাটলিস্ট এটা করতে পারো না? তুমি কি আমাকে এটা করতে পারো না? পরে আমি বললাম যে আমি তো তোমার কাছ থেকে কিছুই পাই না। তখন কিন্তু আমার ঘরের দরজাটা খোলা ছিল। আমি বললাম যে আমি তো তোমার কাছ থেকে কিছুই পাই না, অ্যাটলিস্ট অত তো কেয়ারিংটুকু করো। আমার রুমে দরজাটা যখন খোলা হয় তখন একদম দরজার সামনে একটা কাজের ছেলে একটা কাজের মেয়ে, ওরা কাজ করে ডাইনিং নিয়ে কাজ করতেছে। এগুলোর সামনে ও কী করে দরজাটা আরও টান দিয়া দরজাটা খুইলাও একেবারে দরজার সামনে গিয়ে ও কী করে ওর শাড়ি পরেছিল, শাড়ি কাপড় ছিল, ও কাপড়টা একদম মাথায় উঠে ফেলে, এটা করতে চাস তো আয় এটা কর। আমি তখন যত জোরে পারি তত জোরে তার একটা থাপ্পড় মেরে আমি কি করি, আমার বেল ছিল, বেল দিয়ে তার আমি কয়েকটা বাড়ি দেওয়ার পরে মা আমাকে এসে ধরার পর আমি কি করি রাগান্বিত হয়ে বাসা থেকে বেরিয়ে যাই। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রায় দুপুর 1টার দিকে আমার নাম্বারে কল আসে। আমাদের বনানী থানা থেকে আমাকে ওসি সাহেব ফোন করে আমাকে থানায় যেতে বলে। তো যথারীতি থানায় যেতে বলে আমি কী করে থানায় যাই। থানায় গিয়ে ওনার সাথে দেখা করার পর আমি দেখতেছি যে আমার বউয়ের হাতে ব্যান্ডেজ করা, আমার বউয়ের পিঠে ব্যান্ডেজ করা, তার চুল কাটা, তার চুলগুলো এত সুন্দর ছিল, কোমর পর্যন্ত চুলগুলো পড়তো, তার চুলগুলো কাটা। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে আরে এরকম কেন। আমি জানতে পারলাম যে আমি নাকি তাকে মারছি এবং টানা 1 ঘন্টা ধরে আমি তাকে পিটাইছি, তার শরীরের অনেক অঙ্গ কেটে গেছে এবং সে আমার সাথে নারী নির্যাতনের মামলা সে আমার নামে করছে থানাতে। নারী নির্যাতনের মামলা করার পরে ও আর আমাদের বাসায় জানো ওর একটা বান্ধবীর বাসায় উঠে এই মামলা নড়তেছে, টাকা পয়সা দিয়ে মামলা নড়তেছে। বাট ওর বাবা মায়ের কাছে যে বাবা মায়ের কথা আসলে পুলিশরা কোনোভাবেই শুনতেছে না। পুলিশ একটা কথাই বলে যে মেয়ে এখন বড় হয়েছে, মেয়ে 18 বছর বেশি হয়েছে, সে বিয়ে করছে, সুতরাং এখন বাবা মা এখানে এফেক্ট না, বাবা মায়ের কথা আমরা অ্যাকসেপ্ট করবো না। ও আমার নামে একটার পর একটা এবং হাইকোর্টে গিয়ে আমার নামে মামলা করে। সব কিছু মিলে খালি একটাই অভিযোগ যে আমি ওর উপর নির্যাতন করে, আমি ওর উপরে টর্চারিং করে, আমি ওর গায়ে হাত তুলি, একটাই অভিযোগ আমাকে করে। এবং সবচেয়ে মারাত্মক, সবচেয়ে খারাপ যে ব্যাপারটা লাগে যে সবার কাছে বলে বেড়ায় যে আমি নাকি শারীরিকভাবে অক্ষম। একদিন আমি নিরুপায় হয়ে ওর যে মেয়ের বাসায় থাকে, ওর একটা বান্ধবীর বাসা থাকে, সে বান্ধবীর বাসায় আমি তাকে যাই। বান্ধবীর বাসায় গিয়ে আমি তাকে বলি যে তার সাথে একটু কথা বলি। আমি তাকে বলি যে তুমি এগুলো কেন করতেছ, সাথী তুমি তো সব কিছুই জানো যে আমি তোমার সাথে কোনো অন্যায় কোনো কিছু করি নাই, তুমি বলার পর আজ পর্যন্ত আমি কখনো তোমার গায়েও হাত দিই নাই, তারপরেও তুমি যে কাজগুলো করতেছো তুমি কি এগুলো ঠিক করতেছো? তুমি নিতান্তই অন্যায় করতেছো। তো প্লিজ এমন কিছু করো না যেটার কারণে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি এমনিতেই সবার কাছে
কাছে হাসির পাত্র হয়ে গেছি। তুমি যখন শারীরিকভাবে আমাকে অক্ষম বলেছো তখন কোর্টের প্রত্যেকটা লোকে মুসকে মুসকে হেসেছে। তো প্লিজ আমাকে তুমি আর অপমান করো না, আমাকে এটা থেকে রেহাই দাও। এটা বলে আমি তার পা ধরে কান্না করে ফেলি। তখন সে আমাকে বলে যে এরকম পা ধরে একদিন আমিও আপনার কাছে কান্না করছিলাম, কিন্তু আপনি সেদিন আমার কথাগুলো শোনেন নাই। আমি বললাম আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করবো, তুমি প্লিজ আমাকে আর অপমান করো না। তখন সে আমাকে বলতেছে আপনার সাথে আমার কাবিনের টাকা আসছিল, আপনি আমাকে কাবিনের সম্পূর্ণ টাকা দিয়ে আপনি যদি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আপনি যদি আমাকে তালাক করে দেন, তাহলে আমি থানা থেকে মামলা উঠে নেব, আমি সব কিছু ঠিক করে দিব। ওর কথা মতো এর পরের দিন আমি কী করি, ব্যাংক থেকে টাকা উঠে আমার মাকে না জানিয়ে, পরিবারের কাউকে না জানিয়ে আমি তাকে তালাক দিয়ে তার হাতে আমি তাকে বললাম যে আমি কি 50 লাখ টাকাই দিতে হবে, কারণ তোমার সাথে আমার কাবিন ছিল 50 লাখ। ও আমাকে বলে না 40 লাখ টাকা দিলে হবে। আমি তাকে 40 লাখ টাকা তার হাতে দিই, দেওয়ার পরে তাকে আমি তালাক করে দিই। এটা যখন আমার মা জানতে পারে, মা ভীষণ কষ্ট পায়, কিন্তু আমি আর তখন মায়ের কথা শুনি না, কারণ মায়ের কথা শুনে শুনে কিন্তু আমার এতটা ক্ষতি হয়েছে। আমার জীবন থেকে আমি তাকে সম্পূর্ণ রকমে সরাই ফেলি, আমি নতুনভাবে বাঁচতে শুরু করি। আমি যখন আমার এখান থেকে সে চলে যায়, আমি একটা ব্যাপার বলে রাখি, আমার এখান থেকে চলে যাওয়ার পরে আমার কাছ থেকে যে টাকাগুলো সে নিয়ে যায়, সেই টাকাগুলো দিয়ে ও যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল অন্তরকেও বিয়ে করে, অন্তরকে নিয়ে ও সংসার করে। এবং অন্তর যে গ্যারেজে চাকরি করতো, সে আমার কাছ থেকে যে টাকাগুলো নেয় সেই টাকা দিয়ে ও অন্তরের নামে একটা নতুন গ্যারেজ খোলে। সেই গ্যারেজ খুলে সে ওই গ্যারেজেই অন্তর কাজ করে এবং ও আর অন্তর একই সাথে থাকে। ও আমার সাথেও কথা বলানো, ওর পরিবারের সাথেও কথা বলানো, সম্পূর্ণ আমাদের সাইডগুলো ছেড়ে অন্তরের সাইড নিয়ে ও অনেক সুখে সংসার করতেছে। যাই হোক, এরপর থেকে আমি চিন্তা করতেছি যে আমার তো কিছু একটা করতে হবে, আমার তো বয়স হচ্ছে, আমাকে বিয়ে শাদী করতে হবে, আমার তো দিনকাল পড়ে যাচ্ছে, আমার তো বিয়ে করতে হবে। এইভাবে যেতে যেতে আমি একটা আমাদের অফিসেরই একজন বড় ভাই ছিল। বড় ভাই বলতে মানে আমি তো আমার অফিসের এমডি। বড় ভাই বলতে উনি আমার বয়সে একটু বড়, অনেকে বড় ভাই বলে ডাকি। আমার অ্যাকাউন্টস উনি কাজ করে। আর নাম ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই হচ্ছে চিটংয়ের মানুষ। রাসেল ভাই একদিন করে কি, যে আমাকে ওনার বাসায় দাওয়াত দেয়, মানে চিটংয়ে দাওয়াত দেয়, ওনাদের পারিবারিক একটা প্রোগ্রাম ছিল। তো দাওয়াত দেওয়ার পরে আমি কী করি, আমি প্রথমে ট্রাই করি আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। তো মাকে না নিয়ে আমি কী করি, আমার ছোটো বোনকে নিয়ে ওনাদের ওই বাসায় পার্টিতে যাই। যাওয়ার পর আমাকে প্রচুর পরিমাণে সম্মান করা হয়, অনেক রেসপেক্ট করা হয়, অনেক বিষয়ে ওরা আমাকে অনেকটা সম্মান করে, এটা আমি বলে বুঝতে পারবো না। প্রচুর পরিমাণে সম্মান করার একটা পর্যায়ে আমি ওইখানে একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল লতা মেয়েটাকে আমি দেখতে পাই। আমি যখন আমার বড় ভাই যাকে বলি আর কি, রাসেল ভাইকে জিজ্ঞেস করি যে এই মেয়েটা সম্বন্ধে, তখন উনি বলে যে এই মেয়েটা হচ্ছে ওনাদের পাশের বাসায় থাকে, মানে ওনার যে বাসায় থাকে তো পাশের বাসায় মেয়েটা থাকে। তো যাই হোক, এটা বলার পরে রাসেল ভাই অফিসে আসে, আমরা অফিস করি, সব কিছু ঠিক আছে। বাট এই মেয়েটা কীভাবে জানি আমার ফোন নাম্বার নিয়ে নেয়, কার কাছ থেকে আমি জানি না। বাট আমি মেয়েটার দিকে বেশ কয়েকবার ফলো করেছিলাম, তাকিয়েছিলাম। এই কারণে সে কী বুঝে কার কাছ থেকে আমার ফোন নাম্বার নেই সেটা আমি জানি না। মেয়েটা একদিন আমাকে ফোন করে আমার সাথে কথা বলে। বাট আমিও কিন্তু তখনও জানি না যে এই মেয়েটা আমাকে বলে যে কেমন আছেন, আমি বলে ভালো আছি। তার সাথে আমি বেশ কিছুদিন ফোনে অনেক কথাবার্তা বলি। কথাবার্তা বলতে বলতে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আমি আমার পরিবার সম্বন্ধে বলি, বাট আমি যে বিয়ে করেছি এই ব্যাপারগুলো তাকে বলি না। যেতে যেতে তার সাথে আমার অনেক মধুর একটা সম্পর্ক হয়ে যায়, মানে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং। তো এক সময় সে চিটং থেকে ঢাকাতে আসার পর আমি তার সাথে দেখা করি, আমার নিজের গাড়ি নিয়ে আমি তার সাথে ঘুরি। মেয়েটা এত সুন্দর ছিল, ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো অনেক কিছু মনে করবেন, বাট একটা ব্যাপার স্পষ্ট মনে রাখেন, মেয়েটা এত অদ্ভুত সুন্দরী ছিল, মানে আমার কাছে এক দেখায় তাকে এত ভালো লেগেছিল, সেদিনকার মনে হচ্ছিল যে আমি তার প্রেমে পড়ে গেছি। এবং মেয়েটা আমার সাথে সারাটা দিন ঘুরলো, আমি তার সাথে সারাটা দিন ঘুরলাম। ঘোরার পরে আমি তাকে আমার নিজের গাড়ি দিয়ে তাকে আমি চিটংয়ে পাঠাই, আমার ড্রাইভার তাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসে। তো মেয়েটার সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে যায়, সে আমাকে বুঝি, আমি তাকে বুঝি। তখন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত করি যে আমরা বিয়ে করব।
কিন্তু আমি আগে বিয়ে করেছিলাম, আমার আগে বিয়ে করেছিলাম। আমি একটা জিনিস চিন্তা করি, আমি যাকে বিয়ে করেছিলাম আমি তো কখনো তার গায়েও ছুঁয়ে দেখতে পারি নাই। তাহলে আমি শুধু শুধু বিয়ে করেছি এই কথাটা মানুষের কাছে বলে আমি কেন নিজেকে ছোট করব? আমি কেন কলঙ্কিত হব? আমি তো কখনো আমার বউয়ের গায়ে হাতও দিতে পারি নাই। যার জন্য আমি আমার এই কথাগুলো লতাকে বলি না যে আমি বিয়ে করেছি বা আমার লাইফে এগুলো ছিল। পারিবারিকভাবে লতার পরিবার আমার মার সাথে কথা বলে, কথা বলার পরে কি একটা প্রবলেম জানি লতাদের পরিবারে হওয়ার পরে লতা পরিবার থেকে মানে বিয়ে দিচ্ছিল না লতার আব্বা। আমার আসলে এক্স্যাক্টলি প্রবলেমের কথা মনে নেই, খুব জটিল একটা প্রবলেম হয়। হ্যাঁ, আইনিভাবে একটা প্রবলেম হয়। আইনিভাবে একটা প্রবলেম হয় লতার বাবার আইনিভাবে। আচ্ছা, লতার বাবা হচ্ছে একটা ব্যাংকে জব করতো। ওই ব্যাংকে উনি একটা লোন করেছিল, বাট ওই লোনটা হচ্ছে যাকে দিয়েছিল সেটা মোটা অঙ্কের ঘুষ নিয়ে লোন দেওয়া হয়েছিল, এবং সেই লোনটা ওই লোকটা দেয়নি। ইনভেস্টিগেশন মানে যখন যাচাই বাছাই করেছিল তখন যে পরিমাণ মানে উনি সম্পত্তি লিখেছিল, মানে উনি যখন সরজমিনে যে সম্পদগুলো লিখেছিল সেই সম্পদগুলো হচ্ছে তারপর যখন আবার যাচাই করা হয় সেগুলো পাওয়া যায়নি। যার জন্য সরকারিভাবে তার বাবার নামে একটা মামলা করা হয়, মানে প্রতারণা একটা মামলা করা হয়, এবং হচ্ছে অর্থ লন্ডারের একটা মামলা দেওয়া হয়, মানি লন্ডারিং। তো এরপর ওই মামলাটার একটু প্রবলেম চলতেছিল, এবং ওই মামলাটা শেষ হওয়া পর্যন্ত ওনার পরিবার থেকে এই মুহূর্তে ওনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা বিয়ের সাথে কোনো কিছু উনি করতে পারবে না। এই মামলাটা যেহেতু একটা অর্থ কেলেঙ্কারি মামলা ছিল, যার জন্য ওর বাবা বলতেছিল যে মামলাটা যখন শেষ হবে তখন ওরা পারিবারিকভাবে ওর সাথে আমাকে বিয়ে দিবে। তো এখন আমার মা বলতেছে যে না, এটা কেমন কথা যে মানে মামলা আছে তো কী হয়েছে, মামলা থাকলে কি বিয়ে হতে পারে না? ওর বাবার কথা যে না, মামলাটা শেষ হোক, আমার ঝামেলাগুলো শেষ হোক, আমি তারপরে বিয়ে দিব। যাই হোক, কিন্তু আমার মা ব্যাপারটা মানতেছে না। আমি ওকে বলি যে তুমি একটু ওয়েট করো না, ও আমার কথা শুনতে রাজি না। ও আমাকে বলে যে না, আমিও কোনো কথা শুনবো না, কারণ আব্বার মনে হয়তো অন্য কিছু থাকতে পারে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করে ফেলবো। যাই হোক, একদিন সে ঢাকাতে আসার পরে সে তার ইচ্ছায় কাজী অফিসে গিয়ে আমার সাথে কোর্ট ম্যারেজ করে ফেলে। বিয়ে করার পরে আমি তাকে আর চিটংয়ে যেতে দিই না, আমি তাকে নিয়ে সরাসরি আমাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমি মার কাছে তাকে দিই যে মা এই ঘটনা, মাকে সব কিছু খুলে বলে। মা বলে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বিয়ে করে নিয়ে আসছিস তো কী হয়েছে, এখন যা হবার তা হবে, পরে হবে। তো ওর বাবা মা আসে, ওর বাবা প্রথম দিকে একটু রাগ করে, বাট আমি ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি যে এই ঘটনা, দেখেন আসলে আমি তো এডুকেট পার্সন, বড় মানুষ তো, ছোটো মানুষ না, আমি আপনাকে সব কিছু খুলে বলি। উনি সব কিছু বুঝতে পারছে এবং উনি নিজের ভুলটাও বুঝতে পারছে, এবং উনি আমাকে বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু তোমাদের বিয়ে শাদী হয়েই গেছে তাহলে আলহামদুলিল্লাহ, আমার এটাতে আর কোনো মানে আমার কোনো দ্বিমত নাই। এভাবে যেতে যেতে মেয়েটার সাথে আমি প্রায়, উনি আমার বউ হওয়ার পরে আমি তার সাথে অনেক মাস সংসার করি, প্রায় 9 মাসের মতো সংসার করি। 9 মাস সংসার করার পরে আমার একটা মেয়ে বাবু হয়, যার নাম রাখি হচ্ছে আমি তানহা। আমার মেয়েটা যখন দুনিয়াতে আসে আমি তখন এত খুশি, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি তখনও কিন্তু মানে আমার সারা দুনিয়াটা একদিকে, আমার মেয়েটা একদিকে। আমার মেয়েটা যখন দুনিয়াতে আসার পর থেকে আমি প্রতিটা মুহূর্তে আমার মেয়েটাকে আমি প্রচুর পরিমাণ টেক কেয়ার করি, প্রচুর পরিমাণ যত্ন করি, অনেক বেশি ভালোবাসি। এভাবে যেতে যেতে আস্তে আস্তে করে তার সাথে আমার সম্পর্কটা প্রায়, আমার স্বামী স্ত্রীর সম্পর্ক 1.5 বছরের মতো কাটে। 1.5 বছর পরে একদিন হচ্ছে গিয়ে আমাদের, আমি একটা ব্যাপার বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম, যে আমার যিনি ফার্স্ট ওয়াইফ ছিল তার একটা র্যাক ছিল, মানে ওয়ার্ড্রোফের একটা র্যাক ছিল। এই র্যাকের ভিতরে আমার ওয়াইফের কিছু কাপড় চোপড় ছিল, যে ড্রয়ারটা আমি সবসময় তালা মেরে রাখতাম। আমি এটা কখনো খুলতাম না, কারণ আমি জানতাম যে এটার মধ্যে তার কাপড় চোপড়। আমি কখনোই ড্রয়ারটা মানে তালাটা আমি কখনোই খুলতাম না। এটা চাবিটাই ছিল, চাবিটাই ঘরের মধ্যেই ছিল, বাট আমি তালাটা কখনোই খুলতাম না। আমি জানি তার কিছু কাপড় চোপড় ওখানে রাখা ছিল, সেগুলো নেয়নি। এটা কিন্তু প্রায় এটা আমার তার সাথে আমি প্রায় 2 বছর পরের ঘটনা, 2 বছর পরে। তো আমি এই যে ড্রয়ারটা সে ব্যবহার করতো, এই ড্রয়ারটা আমি আর কখনোই তালাটাও খুলি নাই বা এটা খোলা প্রয়োজনে মনে করি নাই। তো এইভাবে যেতে যেতে ড্রয়ারটা ছিল আমরা আগে যে রুমে থাকতাম সেই রুমে, বাট আমি কিন্তু এখন অন্য একটা রুমে থাকতেছি। মানে আমি আমার ফার্স্ট ওয়াইফকে নিয়ে যে রুমে থাকতাম সেই রুমে না, আমি অন্য একটা রুমে আমার সেকেন্ড ওয়াইফকে নিয়ে থাকতেছি। তো কীভাবে জানে আমার ওয়াইফ একদিন ওই রুমে যায়, হয়তো আবার কিন্তু পরিষ্কার করতে খুব পছন্দ করে। তো পরিষ্কার করতে গিয়ে যখনও মানে আমার ছোটো বোনকে বলে যেটা তালা মারা কেন, আমার ছোটো বোন কী করে, অনেক কষ্ট করে চাবি খুঁজে যায় না, ওর হাতে দেয়। ও যখন তালাটা খোলে তখনই ও ভিতরে আমার প্রথম ওয়াইফের যত কাপড় চোপড় আছে, আমার প্রথম ওয়াইফের সব কিছু ও হচ্ছে দেখতে পাওয়ার পর আমার ছোটো বোনকে জিজ্ঞেস করে যে এগুলো কে। তখন আমার ছোটো বোন কিছু বলে না, কোনো কিছু বলে না বলে আমার ছোটো বোন চলে আসার পরে আমার মাকে ও জিজ্ঞেস করে যে, আমি কিন্তু মাকে বলে দিয়েছিলাম যে মা, আমি তো কখনো আমার প্রথম বউয়ের গায়ে হাতও দিতে পারি না, সুতরাং তুমি আমার মানে সেকেন্ড ওয়াইফের কাছে আমার এই কথাটা বলে আমাকে কালারিং করো না। তার কাছে আমি এটা লুকাইছি, তাকে বলি নাই। তো এরপরে মাকে যখন জিজ্ঞেস করছে তখন মা বলতেছিল যে মা আর কোনো কিছু লুকায় নেয়। মা বলে,
দেখো এরকম এরকম ঘটনা। মা সব কিছু তাকে খুলে বলে। যখন সব কিছু লতাকে খুলে বলে, মুহূর্তের মধ্যে লতা রেগে মেগে আগুন হয়ে যায়, রেগে মেগে আগুন হয়ে যায় এবং লতা প্রচুর পরিমাণ রেগে যায়। লতা কোনো কিছু না বলে লতা কী করে, ওর মেয়েটাকে নিয়ে, মানে আমার মেয়েটাকে নিয়েও সরাসরি সেদিনে হচ্ছে মানে আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন আমি অফিসে আমার মামাকে ফোন করার পরে আমি বাসায় আসে শুনি যে ও বেরিয়ে গেছে। আমি ওর বাপ মাকে ফোন করি, আমি বাপ মায়ের কাছে বলি যে দেখেন এই ঘটনা, আমি তাদেরকেও ব্যাপারগুলো সব কিছু খুলে বলি। অ্যান্ড খুলে বলার পরে ও যেরকম রেগে গেল, ওর বাবা মা সেমভাবে রেগে গেল। আমি তাদেরকে যতই বুঝাচ্ছি তারা আমার কোনো কথা শুনতেছে না, আমার কোনো কথা মানতেছে না। আমি শেষ পর্যন্ত আমার প্রথম ওয়াইফ যে ছিল, যার বাবা ছিল জলিল আঙ্কেল, আমি জলিল আঙ্কেলকে দিয়ে পর্যন্ত তার বাবার কাছে ফোন করাই। জলিল আঙ্কেলও ব্যাপারগুলো বলে, বাট না, সে কোনো কথাই শুনতে রাজি নাই। কোনো কিছু না শুনে সে সরাসরি কী করে, ঢাকাতে আসে। ঢাকাতে আসার পরে সে আমার নামে হচ্ছে প্রতারণা একটা মামলা করে দেয় যে আমি তার মেয়েকে আমি ব্ল্যাকমেল করে তার মেয়েকে আমি বিয়ে করেছি। এটা একটা মামলা করে যে আমি মেয়েকে কিডন্যাপ করেছি। প্রথমত কিডন্যাপারের মামলা দেয়, এরপরে ব্ল্যাকমেলের মামলা দেয়, তারপরে যে আমি তার মেয়ের সাথে প্রতারণা করছি এরকম মামলা দেয়। এবং সেই মামলার ভিতরে সম্পূর্ণভাবে সাক্ষী, সম্পূর্ণভাবে সাপোর্ট করে আমার বউ। আমি মামলা লড়তেছি প্রায় 3 মাস পরে একটা সময় আমার বউ চিটং থেকে আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমার জন্য যখন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তখন আমি আমার হচ্ছে মেয়েটাকে চাচ্ছিলাম যে আমার মেয়েটাকে আমি নিয়ে আসবো। আমি আইনিভাবে আমার মেয়েটার জন্য মামলা করি। মেয়েটার জন্য যখন আমি আইনিভাবে মামলা করি তখন আইন থেকে, মানে আদালত থেকে রায় দেয় যে মেয়ে তার বাবা নিয়ে যাবে, মানে মেয়ে তার বাবার কাছে থাকবে। আমার মেয়েটা কারণ তখন বড় হয়েছিল, মা ছাড়া থাকতে পারে, তখন আদালত থেকে রায় দেওয়া হয়েছিল যে আমার মেয়েটাকে আমি নিয়ে আসবো। বাট আমি যখন তাদেরকে এই নোটিশটা জানালাম যে আমি আগামীকাল উকিল সহ নিয়ে যাব, আমার মেয়েকে আমি নিয়ে আসবো, এটা আমি তাদেরকে আগের দিন যখন জানাই দিলাম, এর পরের দিন যখন আমি উকিলকে নিয়ে তাদের বাসায় গেলাম, তার বাবা মা তারা দুজনেই আছে, তার ভাই বোন সবাই বাসায় আছে, কিন্তু আমার বউ এবং হচ্ছে আমার মেয়েটা বাসায় নাই। উকিল সাহেব যখন তার বাবাকে জিজ্ঞেস করে যে আপনার মেয়ে কোথায় এবং মেয়ের আপনার নাতিন কোথায়, যখন জিজ্ঞেস করে তখন তার বাবা বলে যে গতকালকে রাতে আমার মেয়ে আমার নাতিনকে নিয়ে কোথায় জেনে ভাইকে চলে গেছে। আমি পত্রিকায় পর্যন্ত আমি আমার মেয়ের ছবি দেই, আমার ওয়াইফের ছবি দিই, আমি নিখোঁজ বিজ্ঞপ্তি দেই। আমি আসলে বেসিক্যালি ঢাকার মানুষ। আমি চিটংয়ে আমার কাছে মনে হয় যে আমি চিটংয়ে অনেকটা দিন, প্রায় 6 মাসের মতো আমি চিটংয়ে কাটাইছি শুধু আমার মেয়েটাকে পাওয়ার জন্য। আমি সব কিছুর বিনিময়ে শুধু আমার মেয়েটাকে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে যা হবার তা তো হয়ে গেছে, আমার মেয়েটাকে যদি আমাকে দিয়ে দেয়, আমি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বাকি জীবনগুলো কাটাবো। আমি আমার বউয়ের কাছে শুধু একটা জিনিসই চেয়েছি, ডিভোর্স দিয়ে দিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমার নামে মামলা করেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটাকে যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি তাদের কাছে আর কিছুই চাই না। কিন্তু আপন ভাই, দিনের পর দিন, রাতের পর রাত, আজকে প্রায় 1.5 বছর কেটে গেছে। আমি যত জায়গায়, বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যে আমি আমার বউকে আর আমার বাচ্চাকে খুঁজি নাই, কিন্তু আমি আমার বউ আর বাচ্চাকে আজও খুঁজে পাই নাই। আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে অন্য কারো বউ, কিন্তু আমার বাচ্চাটাকে যদি আমাকে একটাবার দিয়ে দিত, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাকি জীবনটা কাটাই দিতাম। আপন ভাই, আমি জানি আপনি অনেক মানুষের জীবনের গল্প প্রচার করেন, যদি পারেন আমার এই জীবনের গল্পটা প্রচার করবেন। যদি প্রচার করেন আপনার কাছে চিনি ঋণী থাকবো। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আমার বাসার ঠিকানা, ডিটেলস। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ডিয়ার ভিউয়ার্স, গল্পটা অনেক লম্বা ছিল, প্রচণ্ড লম্বা ছিল। আমি মেবি 3 ঘন্টায় গল্পটা শেষ করতে পারতাম না, এত লম্বা ছিল। বাট আমি প্রত্যেকটা জায়গায় অনেকটা অংশ আমি কেটে দিয়েছি, মানে অংশটুকু কেটে শুধুমাত্র মূল যেই সাবজেক্ট, মূল যেই কথা, আমি এটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো বেসিক্যালি এখানে উনি আমাকে লাস্ট একটা প্রশ্ন করেছিল যে আপন ভাই আমার দোষটা কোথায় ছিল, যদি পারেন আমাকে একটু বলবেন। দোষের ব্যাপারটা যদি বলতে চাই ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে ওনার দোষ দেখি না, সবুজ ভাইয়ের দোষ দেখি না, তারপরেও কিছুটা দোষ ওনার আছে। কোজ উনি অনেক বড় মানুষ ছিল, ওনার ভাবা দরকার ছিল যে মেয়েটা আমি তাকে জোর করে বিয়ে করতেছি। আপনি সবুজ ভাই শেষে দিয়ে যেটা করলো যে উনি ওনার ওয়াইফের গায়ে হাত দিচ্ছে না, কারণ হচ্ছে ওনার ওয়াইফ ওনাকে বলেছিল যে তুমি যদি আমার গায়ে হাত দাও তাহলে তুমি আমাকে দর্শন করবা, তুমি কি চাও যে তোমার বউকে তুমি দর্শন করবা। আপনি
শেষে বুঝলেন যে আপনার বউয়ের গায়ে হাত দিলে এটা আপনার দর্শন হয়ে যাবে, তাহলে আপনি প্রথমে কেন বুঝেন না যে আপনার বউকে জোর করে বিয়ে করলে সেটাও আপনার অন্যায় হবে? আপনার মা আপনাকে, আমি জানি ওনার মা ওনাকে ফোর্স করেছিল, বাট ফোর্স করার পরেও ওনার উচিত ছিল যে যেভাবেই হোক ওদেরকে আসলে ছেড়ে দেওয়া, প্রথম ওয়াইফ। এটা ছিল প্রথম ভুল। অ্যান্ড সেকেন্ড ভুলটা সবচেয়ে বড় ডিয়ার ভিউয়ার্স, এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলি। আমরা মাঝে মাঝে এই কাজগুলো করি। আমরা যখন কাউকে ভালোবাসি, ধরেন আমি আগে একটা রিলেশন করেছি, আমি যখন সেকেন্ড কাউকে ভালোবাসতে যাই তখন আমি আগে রিলেশনটা হাইড করি যে না, আমি আগে কাউকে ভালোবাসি না, আমার লাইফে তুমি ফার্স্ট, তুমি সব কিছু। যখনই মেয়েটা আমার অতীতটা সম্বন্ধে জেনে যায় তখন এই মেয়েটা আমার জীবন থেকে হারিয়ে যায়। এরকম অসংখ্য স্টোরি আমি পেয়েছি, বাস্তব, একদম বাস্তব। সুতরাং যদি কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ান তাহলে মাস্ট বি তাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা বলে দিবেন। আমার ব্যাকগ্রাউন্ড শোনার পর যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সে হচ্ছে আমাকে প্রকৃত ভালোবেসেছে, বা সেই হচ্ছে আমার প্রকৃত প্রেমিক বা প্রেমিকা। আমার ব্যাকগ্রাউন্ড শোনার পর যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় তাহলে সে কখনোই আমার সাথে বিয়ের পরও সে আমার সাথে থাকতো না। এটা হচ্ছে একদম ট্রু, একদম ট্রু। সুতরাং ভালোবাসা, বিয়ে, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। কাউকে ভালোবাসলে তার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না। যতটুকু মানে আপনার লাইফে যতটুকু ঘটেছে একদম পাই করে আপনি সব কিছু বলে দিবেন, কোনো কিছু লুকাবেন না। সব কিছু শোনার পর যদি মানুষটা আপনার জীবনের সাথে জড়ায় তাহলেই ওয়েল ডান, আপনি তাকে নিয়ে থাকবেন এবং সে হচ্ছে আপনাকে প্রকৃত ভালোবেসেছে। লতা ম্যাডাম যেটা করেছে, উনি লতা ম্যাডামের কাছে, আমি লতাকে দোষারোপ করতেছি না, তার ওয়াইফ হয়তো এখন কোথায় গেছে উনি সেটা নিজেও জানেন না। আসলে চিটং থেকে ঢাকা অনেক ডিস্টেন্স, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একরকম। সুতরাং এইখানে যদি লতাকে যদি চিটংয়ে অন্য কোথাও বিয়ে দেওয়া হয়, অন্য কোথাও মানে বিয়ে দিয়ে দেওয়া হয় গোপনে, তার বাপ মা যদি বিয়েও দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবুজ ভাই এটা জানতে পারবে না, এটা জানা সম্ভব না। আর সবুজ ভাইয়ের পরিবারে উনি মাত্র প্রথম ব্যক্তি যে কিনা তার পরিবারটা চালাচ্ছে। সেক্ষেত্রে তার ওয়াইফকে খোঁজা বা তার ওয়াইফকে অনেক বেশি সময় দেওয়া সেটাও তার পক্ষে খুব বেশি সম্ভব হয় না। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে খুবই মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনি শিখেছেন সেটা হচ্ছে কখনো প্রিয় মানুষের কাছে কোনো কিছু লুকাবেন না। কখনোই প্রিয় মানুষের কাছে কোনো কিছু লুকাবেন না। লুকালেই আপনি ধরা খাবেন। আপনি লুকাবেন একটু, কিন্তু সেটা লাস্টে যখন প্রকাশ হয়ে যাবে আপনি অপরাধী হবেন এতটুকু। সুতরাং কখনোই প্রিয় মানুষের কাছে কোনো কিছু লুকানো যাবে না। আর বাবা মারা তো বুঝতেই পেরেছেন আপনাদের আবেগ, আপনাদের কিছু আবেগের কারণে, আপনাদের কিছু অন্যায় আবদারের কারণে কিছু সন্তানের জীবন এভাবেই বলি হয়ে যায়। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবার হাজির হয়ে যাবো। হ্যাঁ, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।